চলো তোমাদের জয়েন হয়েছে তো এখনো স্টার্ট করলে আবার ঝামেলা হবে। স্যার একটু নিচে করেন তো, আমি কেবলই আসলাম। এখন শুরু হয়নি, কিছু হয়নি, একটাও কিছু হয়নি, শুরু করছি এখন। ও, আচ্ছা, আগের দিনের ক্লাস থেকে কোনো ডাউট কারোর তাহলে জিজ্ঞেস করে নাও। নেই? তাহলে শুরু করে দিচ্ছি তাহলে। আচ্ছা, তাহলে আগের দিন আমাদের শর্করা মোটামুটি শেষ হয়ে গেছিল। শর্করা পড়া থেকে এবার নেক্সট আমাদের শর্করার ভূমিকা একটু লেখাতে বাকি ছিল, ওটা লিখে লিখে দেবো বলছিলাম, তাই না? লিখে নাও, লিখো শর্করার ভূমিকা। আচ্ছা, ডেট দিয়ে দাও সবাই। হেডিং দাও, শর্করার ভূমিকা। আচ্ছা, যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স পড়াই, ঠিক আছে? আমার নাম হচ্ছে প্রতিম প্রামাণিক। তোমাদেরকে যারা রেগুলার পড়ে পেইড ব্যাচে, তারা আমাকে রেগুলার লাইফ সায়েন্স পড়ে, তাদের সিলেবাস শেষ হয়ে গেছে অলরেডি, রিভিশন চলছে এগুলো। তো তাদের রিভিশনের মধ্যে জৈব অণু চ্যাপ্টার চলছে, সেটা এটার 3 নম্বর ক্লাস, এটা ঠিক আছে? তো লিখে নাও সবাই একটু শর্করার ভূমিকা গুলো। তাহলে শর্করার ভূমিকা কি? শর্করার মেন ভূমিকা হচ্ছে আমাদের, তাহলে আমাদের দেহ গঠনে সাহায্য করে শর্করা, তাই না? দেহ গঠনে সাহায্য করে, তারপরে শক্তির যে আমাদের সরবরাহ করে দেহের মধ্যে, সেগুলো সব আমাদের শর্করা দ্বারা হয়। কারণ গ্লুকোজ থেকে তো হচ্ছে আলটিমেটলি যত আছে, মনে আছে সবকিছু? আমাদের যত শ্বসন প্রক্রিয়া ছিল, শ্বসন প্রক্রিয়া ছিল কি, মেন শ্বসন বস্তু কি ছিল আমাদের মধ্যে? শ্বসন বস্তু মেন ছিল হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছিল, পাইরুভিক অ্যাসিড থেকে পরে যাচ্ছিল, এগুলো সব তো মেনলি গ্লুকোজ থেকে হচ্ছে। তাহলে শর্করার একটা অনেক বড় ভূমিকা আছে, তাই না? তাহলে শর্করার ভূমিকা হচ্ছে আমাদের 1 নম্বর, লিখো সবাই, দেহ গঠন ও শক্তি সরবরাহ। শক্তি সরবরাহ, এটা ফার্স্ট পয়েন্ট গেল, ঠিক আছে সবাই? যাদের যাদের ফার্স্ট ক্লাস তাদেরকে বলে দিলাম আমি, ওই যে আমরা লাইফ সায়েন্সের মধ্যে জৈব জৈব অণু চ্যাপ্টারটা পড়ছি। জৈব অণু চ্যাপ্টারটাতে আমরা এটা 3 নম্বর ক্লাস পড়ছি। 1 নম্বর আর 2 নম্বর যদি ক্লাস দেখতে চাও আমার, তাহলে সেটা ইউটিউবে আপলোড করা আছে অলরেডি, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, আর কি কাজ বলো? আমরা একটু কালকে পড়েছিলাম তো যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে পেশিতে, মনে আছে? তাহলে সঞ্চয়ের কাজও, শক্তি সঞ্চয় করার কাজও লাগছে। তাহলে শক্তির সঞ্চয়, এটাতেও কাজ করছে শর্করা, কারণ গ্লাইকোজেন তো একটা শর্করা, তাই না? নেক্সট, আর কি? বিভিন্ন রকমের আমাদের খাবার রূপে খাচ্ছি, তাই না? তাহলে খাদ্য রূপে ব্যবহৃত হচ্ছে আমাদের, এটা একটা কাজ গেল। আর কি হচ্ছে বলো? বিভিন্ন ধরনের আমাদের কার্বোহাইড্রেট আছে, যেগুলো আমাদের বডিতে বিভিন্ন খুব ভালো কাজে লাগে। যেরকম সেরকম একটা উদাহরণ দাও। ধরুন হচ্ছে সেলুলোজ, তাহলে সেলুলোজ জাতীয় খাবার খেলে আমাদের বডিতে কি হয় বলো? কোষ্ঠকাঠিন্য দূর হয়, ঠিক আছে? তাহলে সেলুলোজ কি করে বলো? কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য, বা ইংরেজি যেটাকে বলে কনস্টিপেশন, ঠিক আছে? বুঝেছি? আচ্ছা, এখানে কিছু কিছু নাম আছে, নামগুলো একটু লিখে নাও।
তাহলে খাবারের উপর নাম দিয়ে নাম হয়। তাহলে বলো আমাদের ইক্ষু শর্করা কাকে বলে, কেউ জানো? হোয়াট ইজ ইক্ষু শর্করা? সুক্রোজ। স্যার কতটা হয়েছে? এইটা যেটুকু দেখতে পাচ্ছ ওইটুকুই হয়েছে। ইক্ষু স্যার শর্করা, সুক্রোজকে বলে। হ্যাঁ সুক্রোজ তো ঠিক। তাহলে লিখে নাও সুক্রোজ। আর একটা আমরা পড়েছিলাম যে দুধে কি থাকে, আমাদের দুধে ল্যাকটোজ। ল্যাকটোজ, ঠিক। কি দিয়ে তৈরি? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। সরি, এটা এদিকে লিখো। তাহলে লিখো হচ্ছে আমাদের দুগ্ধ শর্করা, দুগ্ধ হচ্ছে ল্যাকটোজ। হয়েছে, দেখে নাও। আচ্ছা বার্লিতে কি থাকে, বার্লি? মল্টোজ। মল্টোজ। থাকে স্যার, অর্ধেক বার্লি হচ্ছে মল্ট। এগুলো বিভিন্ন নাম দেওয়া আছে, ঠিক আছে। আরো হয় নাম যেরকম, সেগুলোর নাম তোমাদের ভুট্টা, আটা, গম এগুলো। হ্যাঁ মেনলি ওগুলো ওই জাতীয় জিনিসগুলোতে মল্টস থাকে। স্যার বোঝা যাচ্ছে না তো, ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা তুমি দেখতে পাচ্ছ, বাকিরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? বাকিরা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঝাপসা দেখাচ্ছে। ঝাপসা দেখাচ্ছে, বাকিরা ঝাপসা দেখাচ্ছে। দেখাচ্ছে আমাকে ক্লিয়ার না আছে। স্যার, ঠিকই তো দেখছি। ঠিকই আছে, এখান থেকে তো আমি ওয়াইফাই পড়াচ্ছি, এবং ঝাপসা তো তোমাদের জন্য হচ্ছে। যারা যারা ঝাপসা দেখতে পাচ্ছ তারা একবার রিজয়েন করো, ক্লিক করে। তোমাদের নেটওয়ার্ক স্লো হচ্ছে তাই এখন জন্য। ঠিক আছে। একটু ওয়েট করো, 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করে নিজে নিজে ঠিক হয়ে যায়। স্যার কতটা হলো? এইটুকু যেটুকু দেখতে পাচ্ছ ওইটুকুই হচ্ছে। আমি তো এমনিতে লেটে জয়েন করছি, তোমরা তাও আরো লেটে জয়েন করছো তোমরা। দেখো, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কার্বোহাইড্রেটের হচ্ছে আমাদের শর্করার যে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, সেটা আমাদের কাজের মধ্যে গেল, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলা হয় বলো? প্রোটিন বাঁচুয়া খাদ্য শর্করাকে। কার্বোহাইড্রেট। বা শর্করাকে প্রোটিন বাঁচুয়া খাদ্য কার্বোহাইড্রেট। কেন বলা হয়? হ্যাঁ। কারণ আমাদের বডিতে যদি প্রোটিনের অভাব দেখা যায় তাহলে শর্করা থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়, ঠিক আছে। এটা সাধারণ হ্যাঁ। কন্ডিশনে হয় না, শর্করা থেকে অ্যামাইনো অ্যাসিড আমাদের, তো সেটার জন্য আমাদের শর্করা থেকে যেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যখন আমাদের খুব শরীরে আমাদের প্রোটিনের অভাব হয়ে যায়, প্রোটিন পাচ্ছি না বাইরে থেকে, তাহলে তখন আমাদের শর্করা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে সেই জন্য বলা হয় এটাকে প্রোটিন বাঁচুয়া খাদ্য, ঠিক আছে। লিখে নাও। তাহলে লিখে নাও, বা 6 নম্বর 6 নম্বর পয়েন্ট লিখো। শর্করা বা কার্বোহাইড্রেটকে, শর্করা বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে। প্রোটিন বাঁচুয়া খাদ্য। লিখে নাও সবাই। আচ্ছা, আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, যদি কারোর তোমাদের নেটের গন্ডগোলের জন্য অসুবিধা হয়, ঠিক আছে। এবার এবার আর নেবো না। এটা তোমাদের জন্য হচ্ছে, আমি তো এখানে হাই স্পিড ওয়াইফাই করাচ্ছি। হয়েছে লেখা? Next. এটা গেল আমাদের কোষ্ঠকাঠিন্য টাঠিন্য হয়ে গেল সবকিছু। এবার আমরা আসবো নেক্সট নেক্সট জিনিসে, সেটা হচ্ছে আমাদের কি বলো, সেটা হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিড অলরেডি পড়ে নিয়েছি, মনে আছে অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম।
তাহলে অ্যামাইনো অ্যাসিড পরে নিয়েছিলাম। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কিভাবে গঠিত হয় পরপর সেটাও দেখিয়ে দিয়েছিলাম। পেপটাইড বন্ড কিভাবে গঠিত হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, বানিয়ে দেখিয়েছিলাম সবাইকে। জল বের করে দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি একটা হ্যাঁ থেকে স্যার। সি ডাবল ওএইচ থেকে, একটা থেকে সি ডাবল ওএইচ থেকে ছিল, সি ডাবল ওএইচ ছিল, আর একটা থেকে এনএইচ থেকে কি ছিল আমাদের, এনএইচ থেকে H2। তাহলে এরকম ভাগ করে করে আমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এবার আমরা কাজ করছে প্রোটিনে। তো লিখো হেডিং দা প্রোটিন। এগুলো আমাদের হচ্ছে বৃহৎ শর্করার মধ্যে পড়ছে কিন্তু, ঠিক আছে সবগুলো। তাহলে প্রোটিন, তাহলে প্রোটিন কি, আমাদের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। তো লিখে নাও কোষের শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের 50% প্রোটিন হচ্ছে, কোষের শুষ্ক ওজনের 50% প্রোটিন, 50%, ঠিক আছে ভালো লিখছি। হয়েছে। প্রোটিন কটা কোথা থেকে এসছে, প্রোটিন কটা এসছে প্রোটিওজ থেকে, ঠিক আছে। প্রোটিও ঠিক না, গ্রিক শব্দ প্রোটিওজ থেকে এসছে, প্রোটিওজ, প্রোটিওজ। প্রোটিনের নামকরণ কে করে, বিজ্ঞানী মাল্ডার। কে, বিজ্ঞানী মাল্ডার। লিখে নাও বিজ্ঞানী, বিজ্ঞানী মাল্ডার, ময়াকার লয়ে দয়ে আকার র। কত সালে, 1838 সালে প্রোটিনের নামকরণ করেন, প্রোটিনের নাম। আছে, লিখে নাও। নেক্সট, এবার প্রোটিনের মধ্যে আমরা কি কি কথা কতটা থাকে সেটা দেখবো আমরা, ঠিক আছে। চলো লিখো। তাহলে প্রোটিনের মধ্যে কোন কোন জিনিস মেইনলি দেখা যায় প্রোটিনের মধ্যে সেটা আমরা দেখবো। তাহলে প্রোটিনের মধ্যে অলরেডি কি কি ছিল আমাদের মেইনলি, প্রোটিনের যে আমাদের অ্যামাইনো অ্যাসিড ছিল সেটাতে কি কি ছিল, কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন, তিনটা তো ছিলই, আর অক্সিজেন মনে আছে। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের যে সাধারণ ফর্মুলা মনে আছে সবার কিছু, কার্বোহাইড্রেট, বলো কি বলছো। কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন নিয়ে তো প্রোটিন গঠিত হয়। হ্যাঁ, আরো কিছু থাকে, আরো জিনিস থাকে, সেগুলো আমি লিখাচ্ছি। তো হ্যাঁ স্যার, কিছু কিছু ক্ষেত্রে সালফারও দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন ছিল। তাহলে এর মধ্যে আমাদের অলরেডি কি কি পেয়ে গেছি, কার্বন পেয়ে গেছি, অক্সিজেন পেয়ে গেছি, নাইট্রোজেন পেয়ে গেছি, আর আর হাইড্রোজেন পেয়ে গেছি। এই তো আমাদের এগুলো তো আছেই। তাহলে এগুলো আমরা লিখে নিই। তাহলে কি পাওয়া যায় প্রোটিনের মধ্যে, লিখে নাও প্রোটিনের উপাদান, প্রোটিনের উপাদান। তো সব থেকে বেশি অবভিয়াসলি কার্বন থাকবে, কারণ কার্বনেরই তো শৃঙ্খল। তো সবচেয়ে বেশি কার্বন থাকবে, কার্বন হচ্ছে প্রায় 54% থাকে। 50 থেকে 55 লিখতে পারো যদি লিখতে চাও। তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন মোটামুটি 6 থেকে 7% থাকে, ঠিক আছে। তো 7%, 6 থেকে 7%, 7.3% বলতে পারো ভালো করে। আর কি থাকে, অক্সিজেন, যেহেতু সি ডাবল এইচ গ্রুপ অনেকগুলো আছে তাহলে আমাদের অক্সিজেনটাও অনেক থাকবে। তাহলে অক্সিজেন কতটা থাকবে,
আমাদের 19 থেকে 24%। বা এখানে 22% লিখতে পারো, এখানে লিখে দাও 19 থেকে 24%। যেটা যেরকম অপশনে থাকবে ওরকম লিখে দিবে। এই যে এটা এদিকে যেগুলো লেখা আছে এগুলো সব ডান দিকের গুলো গড়, ঠিক আছে? মাঝখানে মোটামুটি গড় না, মানে মোটামুটি লেখা আছে বইয়ে, এগুলো দুটো ডাটা থাকতে পারে তোমাদেরকে। নেক্সট আর কি আছে? অক্সিজেন হলো, দেন হচ্ছে নাইট্রোজেন। NH2 গ্রুপ আছে, তাহলে ওখানে নাইট্রোজেন থাকবে। নাইট্রোজেন থাকে মোটামুটি 16%-এর মতো। লিখে নাও 13 থেকে 19%। হয়েছে। আর কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আবার সালফারও থাকে। তাহলে সালফার যেগুলো থাকে, সালফার কতটা খুব কম থাকে, মোটামুটি 0 থেকে 4%। আচ্ছা, তাহলে মেনলি যেটা থাকে, যদি লিখতে চাও তাহলে 0.6%, অনেক কম। বল লিখতে চাও 0 থেকে 4%। এটা হচ্ছে আমাদের মোটামুটি ইয়ে, ঠিক আছে? লিখা হলে বলিও। নেক্সট লিখ হচ্ছে সালফার যুক্ত, এরকম লিখো, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, এর উদাহরণ কি কি হয় সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, কেউ জানো? মেইনলি দুটো উদাহরণ লেখা মিথিনিন হয়। আর সেনি। মিথিন আর কি বলো আরেকটা? একটা বলা হয় মিথিওনিন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সিস্টিন, কি বলো? সিস্টিন। সিস্টিন, হোমোসিস্টিন, আরো আছে, অনেক আছে। টরিন, এগুলো হচ্ছে মোটামুটি তো এই তোমাদের লেভেলে এগুলো মনে রাখা উচিত, মনে রাখো। ঠিক আছে, তাহলে মিথিওনিন, সিস্টিন, হোমোসিস্টিন লিখতে পারো। এগুলো হচ্ছে আমাদের সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, মনে রাখবে সালফার। নেক্সট পয়েন্ট দেখো, পেপটাইড বন্ধন এগুলো সব করে দিয়েছি আমি। পলিপেপটাইড, সিঙ্গল, এগুলো বলে দিয়েছি অলরেডি। এবার লিখো প্রোটিনের গঠন। লিখো প্রোটিনের গঠন। প্রোটিনের গঠনের সংজ্ঞায়, মানে পয়েন্ট প্রোটিনের গঠনই ছিল মনে হয়। প্রোটিনের উপাদান ছিল তো, প্রোটিনের গঠনটা লিখো। তাহলে প্রোটিনের গঠনে কি কি পাওয়া যায় বলো? প্রোটিনের গঠনে আমরা দেখি প্রোটিনের কত রকমের স্ট্রাকচার হতে পারে, ঠিক আছে? জানো এবার তোমাদের মধ্যে কি প্রোটিনের কত রকমের স্ট্রাকচার হয়? বললাম যে প্রোটিনের বললাম যে প্রোটিনের গঠনের মধ্যে প্রোটিনের যে দেখতে কেমন হয় সেটার উপরে অনেকগুলো স্ট্রাকচার হয়, ঠিক আছে? প্রোটিনটা দেখতে কেমন হয়, তো তার উপর নির্ভর করে প্রোটিনের বিভিন্ন রকমের গঠন হয়। তাহলে সেগুলোর নাম আছে বিভিন্ন বিভিন্ন। লিখে নাও, হেডিং দাও প্রোটিনের গঠন। তা 3 প্রোটিনের, প্রকার হয় না? না অনেক রকমের হতে পারে, 3 প্রকার করে না। সংযুক্ত। লিখে নাও, সবাই লিখো প্রোটিনের গঠন। তো কি কি গঠন হতে পারে? সবাই লিখো, ফার্স্ট লিখো প্রাথমিক গঠন বা প্রাইমারি স্ট্রাকচার, বা ওয়ান ডিগ্রি প্রোটিন বলে এটাকে। কি বলে? 1 ডিগ্রি প্রোটিন বা প্রাইমারি প্রোটিন, এটা সব নাম এগুলো, প্রাইমারি প্রোটিন। প্রাথমিক প্রোটিন বা প্রাইমারি প্রোটিন বা 1 ডিগ্রি প্রোটিন, ঠিক আছে? আর কি হয়? নেক্সট এরকমই দুটো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রোটিন। নেক্সট লিখ হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রোটিন বা গৌণ গঠন।
বা 2 ডিগ্রি গঠন, ঠিক আছে, 2 ডিগ্রি প্রোটিন। আর এটাকে বলে সেকেন্ডারি প্রোটিন। সেকেন্ডারি দন্তস এক দন্তস একার ক একার দন্ত নয় ডয় আকার সেকেন্ডারি প্রোটিন। আর কি হয় বলো, সেই সেকেন্ডারি প্রোটিনের মধ্যে দুটো ভাগ থাকে। সেকেন্ডারি প্রোটিনের দু রকমের ভাগ হয়, এগুলো তোমাদের লাগবে না, আমি নামগুলো শুধু লেখাচ্ছি, ঠিক আছে, বুঝাবো না। এর দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় কি বলা হয় বলো, আলফা হেলিক্স। কি বলে? আলফা হেলিক্স। জাস্ট নামগুলো মনে রাখো, ঠিক আছে। সেকেন্ডারি স্ট্রাকচার যেটা থাকে সেটার দুটো নাম থাকে, একটা বলা আলফা হেলিক্স, একটাকে বলা হয় বিটা প্লিটেড সিট। বিটা, বাংলা লিখে দিচ্ছি, বিটা প্লিটেড, পয়লয়েড সি, টয়েকার ট, প্লিটেড সিট, তাহলে বলতে হয় ট, সিট। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার বা গৌণ গঠনের দুটো ভাগ। দেন আর কি হয় বলো, আর কি হয়, ত্রিমাত্রিক গঠন বলতে পারি তো, লিখে নাও, ত্রিমাত্রিক গঠন বা 3D স্ট্রাকচার। ঠিক আছে, এটাকে বলা হয় টারসিয়ারি গঠন। কি বলে? টারসিয়ারি গঠন, টারসিয়ারি গঠন। এটা কি বলা হয় বলো, এটাকে 3D স্ট্রাকচারও বলা হয়, কারণ ত্রিমাত্রিক কথাটার ইংরেজি কি বলো, 3 ডাইমেনশনাল। তো 3D, তো এটা হচ্ছে 3D গঠন, ঠিক আছে। আর কি হয়, 4 নম্বর লিখো। আরেকটা হয় যেটা তোমাদের লাগে না, সেটাকে বলা হয় চতুর্মাত্রিক মাত্রিক গঠন। চতুর্মাত্রিক গঠন, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট বলে দিলাম। এরকম মেইনলি প্রোটিনের 4 রকমের স্ট্রাকচার দেখা যায়। লিখে নাও সবাই। তাহলে বলো, সবচেয়ে এর মধ্যে সবচেয়ে সরল তোমার নাম দেখে মনে হচ্ছে সবচেয়ে সরল কোনটা হবে 4টার মধ্যে, সবচেয়ে সরল দেখতে? প্রাথমিক। প্রাথমিকটা অবশ্যই। প্রাথমিক। আর সবচেয়ে জটিল কোনটা হবে আমাদের? যদি এটা অপশনে চতুর্মাত্রিক না থাকে তাহলে ত্রিমাত্রিক দিবে, ঠিক আছে। আর যদি অপশনে চতুর্মাত্রিক না থাকে তাহলে ত্রিমাত্রিক দেখবে, ঠিক আছে। হয়েছে, লিখো। নেক্সট লিখো। এবার লিখো যে আমাদের জাস্ট কয়েকটা পয়েন্ট লিখে নাও। প্রাথমিক গঠন তো বুঝতে পারলে কেমন করে গঠিত হয়, মনে আছে আমরা যেরকম করে ছবি এঁকেছিলাম, পরপর পরপর এঁকেছিলাম না, পেপটাইড বন্ধনের গঠনের মাধ্যমে প্রোটিন আগাচ্ছিল, এরকম যোগদান হচ্ছিল। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রাথমিক গঠন বলবো না কি বলবো, সবচেয়ে সরল কোনটা, এটাই তো না, বলো। তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে? প্রাথমিক গঠন। নর্মালি, নর্মালি যেরকম পেপটাইড গঠনের মাধ্যমে যেরকম হচ্ছিল। এবার আমাদের গৌণ গঠন কি বলবো তাহলে? গৌণ গঠনটা কিরকম হবে? তাহলে গৌণ গঠনের মধ্যে এরকম নর্মাল বন্ড ছাড়া, এখানে কি বন্ধন ছিল এগুলো, এরকম ছিল, এগুলো কি বলে, সমযোজী বন্ধন। বলো, এগুলো সমযোজী বন্ধন বলে না কেমিস্ট্রি ভাষাতে? হ্যাঁ স্যার। আর এখানে গৌণ গঠনের সমযোজীর সঙ্গে সঙ্গে আর কোন বন্ধন থাকবে? এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন থাকবে? লিখে নাও, হাইড্রোজেন বন্ধন। তো লিখে নাও, গৌণ গঠনের ওখানে পয়েন্ট লিখে নাও। গৌণ গঠনে কি লিখবে? প্রোটিনের, প্রোটিনের প্রাথমিক গঠনের, প্রাথমিক গঠনের সকল অ্যামাইনো অ্যাসিড, সকল অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের প্রাথমিক গঠনের সকল অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল, শৃঙ্খল পাশাপাশি, পাশাপাশি দ্বারা দ্বারা
লিখে নাও, প্রোটিনের প্রাথমিক গঠনে সকল অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল পাশাপাশি হাইড্রোজেন বন্ধন গঠন। বললাম না হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কেমিস্ট্রিতে যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। কেমিস্ট্রিতে এক ধরনের বন্ধন বন্ধন হয়, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনী মাধ্যমে যে গঠন সৃষ্টি হয় তাকে গৌণ গঠন বলে। মাধ্যমে সৃষ্ট সব লিখো, ঠিক আছে? আমি যা যা লিখছি সবকিছু লিখতে হবে, কোনো কিছু ছাড়তে হবে না। তোমার যেগুলো লেখার দরকার আমি লেখাবো না। বুঝে লেখা, চলো। তাহলে এটা গেল গৌণ গঠন। এবার এবার বলো, গৌণ গঠন যদি আরো আরো যদি ভাঁজপ্রাপ্ত হয় তাহলে কি করতে হবে? গৌণ গঠনের পরে কি ছিল? ত্রিমাত্রিক ছিল তো, তাই না? এই যে লিখলাম এটা। তাহলে গৌণ গঠন যদি টার্সিয়ারি। আরো জটিল হয় তাহলে ত্রিমাত্রিক গঠন করবে, তাই না? তো ওটা লিখে নাও কথাটা আবার, যে গৌণ আকারপ্রাপ্ত প্রোটিন, গৌণ আকারপ্রাপ্ত প্রোটিন ভাঁজপ্রাপ্ত হয়ে ত্রিমাত্রিক আকার গঠন করে। ত্রিমাত্রিক আকার গঠন করে, ঠিক আছে? যা বললাম এটাই একটু ভাষাতে লিখে দিলাম আমরা। হয়েছে? এটা গেল প্রোটিনের গঠনের প্রকারভেদ। এবার লিখো প্রোটিনের মধ্যে ফাইবার কতটা আছে সেটা নির্ভর করে প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়। লিখে নাও, আকৃতি ও দ্রাব্যতা অনুযায়ী প্রোটিনকে দুভাগে ভাগ করা হয়। আকৃতি, একটু নিচে নামা। তাড়াতাড়ি লিখো একটু। আকৃতি ও দ্রাব্যতা অনুযায়ী প্রোটিনকে দুভাগে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়। তাহলে আকৃতি ও দ্রাব্যতা অনুযায়ী প্রোটিনকে দুভাগ জানো কেউ কিভাবে ভাগ করা হয়? একটাকে বলা হয় তন্তুময় বা ফাইব্রাস প্রোটিন, আর একটাকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন, ঠিক আছে? লিখে নাও। তাহলে কি ভাগে দুভাগে ভাগ করা হয়? একটাকে বলা হয় তন্তুময় বা ফাইব্রাস প্রোটিন। তন্তুময় বা ফাইব্রাস, ফাইব্রাস প্রোটিন। আর একটাকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন। কি বলা হয়? গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার। স্যার তন্তুময়ের পরে ওটা কি লিখলেন? ঠিক আছে, ফাইব্রাস, ফাইব্রাস। ফয়াকার, হস্যই ফাই, ভয়ের অফল আকার দন্তস্ব। হয়েছে লেখা? তাহলে একটাতে নিশ্চয়ই আমাদের কি থাকবে বলো? আমাদের তন্তুযুক্ত অবদান থাকবে, তাই না? আর একটা হচ্ছে আমাদের তন্তু থাকবে না। তো এইটা হচ্ছে তার উপর আমরা ভাগ করা।
তাহলে উদাহরণ কি? উদাহরণগুলো একটু লিখে নাও। তন্তুময় প্রোটিন মানে কি? যেগুলো শক্ত কাজে ব্যবহার হবে, মানে দৃঢ়তা প্রদান করবে মেনলি, ঠিক আছে? তো সেগুলো কি কি হবে? আমাদের বডিতে কোন কোন প্রোটিন আছে দৃঢ়তা প্রদান করে? কেরাটিন বলতে পারি, যেগুলো শক্ত প্রোটিন, কেরাটিন। আর কি হয়? কোলাজেন, এটা একটা প্রোটিন, এটা একটা তন্তুময় প্রোটিন, কোলাজেন। এগুলো হচ্ছে আমাদের তন্তুময় প্রোটিনের উদাহরণ। গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ কি হয়? মায়োগ্লোবিন, মানে যেগুলোর কাজ আমাদের দৃঢ়তা প্রদান করা না, ঠিক আছে, নর্মাল। ইনসুলিন, ইনসুলিন তো একটা প্রোটিন, তাই না? আর কি বলো? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন একটা প্রোটিন। এগুলো হচ্ছে আমাদের গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ। হয়েছে? তো লিখো নেক্সট। নেক্সট লিখো হোয়াট ইজ যুগ্ম প্রোটিন। ঠিক আছে, লিখো যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিন জিনিসটা কি বলো? জানো কেউ যুগ্ম প্রোটিনটা কি? লিখে নাও। তো লিখো যুগ্ম প্রোটিন। বলো, কারো কিছু জিজ্ঞেস করার আছে? বলো। যুগ্ম প্রোটিনে কি লিখবো? যুগ্ম প্রোটিন মানে হচ্ছে প্রোটিন, মেন মেন যেগুলো আমরা প্রোটিন পড়লাম তার সঙ্গে যদি আরো কিছু জিনিস লেগে থাকে, মানে তার সঙ্গে ধরো কার্বোহাইড্রেট, প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট লেগে আছে, বা প্রোটিনের সঙ্গে আমাদের হচ্ছে লিপিড লেগে আছে, বা প্রোটিনের সঙ্গে নিউক্লিক অ্যাসিড লেগে আছে, তাহলে এরকম দুটো জিনিস যখন একসঙ্গে লেগে থাকবে তখন সেটাকে বলা হয় যুগ্ম প্রোটিন। বুঝতে পারলে? তাহলে এবার বুঝতে পারছো, প্রোটিনের সঙ্গে যদি কোনো একটা জিনিস লেগে থাকে ওই জিনিসটা নিশ্চয়ই প্রোটিন হবে না। তাহলে প্রোটিনের সঙ্গে যদি যুগ্ম প্রোটিন লেগে থাকে তাহলে এখানে কি হবে বলো? একটা প্রোটিন অংশ হবে। প্রোটিন অংশ থাকবেই, কারণ প্রোটিন বলছি মানে প্রোটিন অংশ থাকবে। আর তার সঙ্গে একটা লেগে থাকবে কি স্যার সুগার। আমি স্যার আমি ক্লাসে জয়েন হতে চাই। ক্লাসে জয়েন হতে চাও? তো জয়েন হয়েই তো আসবে। আচ্ছা, মানে তুমি ইয়ে করে কোর্সে জয়েন হতে চাও, তাই তো? হ্যাঁ স্যার। কোর্স বঙ্কিম স্যারের সঙ্গে কথা বলে নিবে, ঠিক আছে? এই যে নম্বর বঙ্কিম স্যার, আমি ক্লাসে স্যার একবার দিয়ে দেবো তোমাদেরকে, এটা স্ক্রিনশট করে নাও। এই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে জয়েন হতে গেলে। স্ক্রিনশট করে নাও নাম্বারটা, স্যার তোমাকে বলে এখনো নেবে কি কখন। ক্লাসে স্যার এখনো কি কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন? হ্যাঁ, এখন নিবে। স্যারের সঙ্গে কথা, স্যার তোমার যা কোশ্চেন আছে স্যারকে জিজ্ঞেস করে স্যার বলে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো যেটা বলছিলাম, যুগ্ম প্রোটিন মানে হচ্ছে একটা হচ্ছে প্রোটিন অংশ থাকবে, একটা হচ্ছে অপ্রোটিন মানে যেটার মধ্যে প্রোটিন থাকবে না। বললাম যে হয় কার্বোহাইড্রেট থাকতে পারে, বা নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, বা আমাদের লিপিড থাকতে পারে, তাই না? তো এই প্রোটিন আর অপ্রোটিন অংশের নাম আছে। তো প্রোটিন অংশটাকে কি বলা হয় বলো? আমাদের যে প্রোটিন অংশটাকে প্রোটিন অংশ বলা হয়, আর যে অপ্রোটিন অংশটা সেটাকে কি বলা হয়? একটা বিশেষ নাম আছে, এটার নাম, এটা কি বলা হয় বলো? এটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রস্থেটিক। পয়রোফোলা, দাঁড়াও স্পেলিংটা ঠিক করে লিখি। স্যার কয় মাস বাদে আর এক্সাম আছে? এক্সাম তোমাদের জুনে হওয়ার কথা, এখনো তো কিছু বলেনি, দেখা যাক। স্যার ফর্ম ফিল আপ চালু হয়নি এখনো? না, এখনো ফর্ম ফিল আপ চালু হয়নি, মানে চালু হয়েছে, বাকিটা বলো তো একটু। না স্যার কোনো নোটিশ নেই। না স্যার হয়নি। এখনো হয়নি স্যার। তো প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ, অপ্রোটিন অংশটা, অপ্রোটিন অংশটাকে বলে, ঠিক আছে? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটাকে প্রস্থেটিক গ্রুপ বলে।
এরকম বিভিন্ন রকম প্রস্থেটিক গ্রুপ মানে বিভিন্ন রকম প্রোটিন আর নন প্রোটিন যোগের নাম হবে, তাই না? নামগুলো একটু লিখে নাও, কোনটা কি বলা হয়। এগুলোর নাম তোমরা সবাই শুনেছো অলরেডি, ঠিক আছে? মাইক অফ করে দাও, তোমার মাইক অফ করে দাও। তো এগুলোর নাম অলরেডি শুনেছো তোমাদের, এবার সেই নামগুলো আমরা পড়বো। তাহলে বলো, প্রোটিনের সঙ্গে যদি কার্বোহাইড্রেট যুক্ত হয় তাহলে সেটা কি বলা হয়? কার্বন হিমোগ্লোবিন। না, ওটা তো হিমোগ্লোবিন চলে গেল। কার্বোহাইড্রেট ওটা আলাদা ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল ওটা, তুমি যেটা বলছো কার্বক্সি হিমোগ্লোবিন, ওটা স্যার আলাদা। অফলাইন ক্লাস মানলাই হয়? অফলাইন ক্লাস তোমাকে তোমার যা কোশ্চেন অ্যাডমিশন সম্বন্ধিত যা কোশ্চেন সব বঙ্কিম স্যারকে জিজ্ঞেস করো, বঙ্কিম স্যার বলে দিতে হবে, ঠিক আছে? নেক্সট লিখো, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন হচ্ছে আমাদের, যখন প্রোটিনের সঙ্গে প্রোটিন প্লাস প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট থাকবে, তখন সেটা কি বলা হয় বলো? গ্লাইকোপ্রোটিন। নাম শুনেছো সবাই? গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে গ্লাইকোকটাতে করতে গেছে বলো, প্রোটিন থেকে এসে না কার্বোহাইড্রেট থেকে এসে গ্লাইকোকটাতে? কার্বন। কার্বোহাইড্রেট থেকে, বুঝতেই পারছো? তাহলে এটা হচ্ছে যখন প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। মনে রাখবে। সেরকম আরো প্রোটিনের সঙ্গে অন্যান্য জিনিস যুক্ত হতে পারে, তো লিখো, প্রোটিনের সঙ্গে যদি আমাদের লিপিড যুক্ত হয়, প্রোটিন প্লাস লিপিড, সেটা কি বলে? লাইপো। কি বলে বলো? গ্লাইকো। গ্লাইকো এখানে গ্লাইকো, গ্লাইকো মানে তো আমরা বললাম কার্বোহাইড্রেট থাকবে, গ্লাইকো জিনিস আছে এখানে, তাহলে এটাকে বলবো লাইপোপ্রোটিন। গ্লাইকোলিপিড। লাইপোপ্রোটিন। লাইপোলিপিড না, লিপিড মানে তো লাইপো, আর প্রোটিন তো তোমাকে লাগাতে হবে, লাইপোপ্রোটিন। সেম, এই যে প্রোটিনের সঙ্গে যদি নিউক্লিক অ্যাসিড থাকে, এটাও নাম শুনেছি। হ্যাঁ, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড না, নিউক্লিও প্রোটিন। নিউক্লিওটাইড তো আলাদা জিনিস, নিউক্লিওপ্রোটিন স্যার। নিউক্লিক অ্যাসিড বলা হয় নিউক্লিও। এগুলোর নাম সবাই শুনেছো কিন্তু জিনিস জানতে না হয়তো যে কি জিনিস তৈরি হয়। ঠিক আছে? সেরকম স্যার ফসফেট কিছু গ্রুপ যদি বুঝতে পারছি না। বুঝতে, তুমি তো এরকম হঠাৎ চলে আসলে কিভাবে বুঝতে পারবে বলো? আমার আগের ক্লাসগুলো করতে হবে তো, 3টা ক্লাস হয়ে গেছে অলরেডি, এই চ্যাপ্টারে 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে, right? এটা শুনো, যদি এর ক্লাসের পরে রেকর্ডিংটা শুনে নিবে তাহলে হলো। রেকর্ডিং, আগের ক্লাসের রেকর্ডিং আপলোড করা আছে ইউটিউবে, ঠিক আছে? আর যা এরপরে যা কোশ্চেন হবে তোমাদের চ্যাটে লিখবে, ঠিক আছে? আর মিউট অন করিও না, আমার বারবার ডিস্টার্ব হচ্ছে। স্যার তো নেক্সট লিখো, যা ডাউট হচ্ছে সব চ্যাট চ্যাট বক্সে লিখো, ঠিক আছে? নেক্সট লিখো, নিউক্লিয়ার প্রোটিন হলো, তারপর লিখো নিউক্লিয়ার প্রোটিন হয়ে গেছে। নেক্সট লিখো আমাদের হচ্ছে আহ আর তোমাদের কি লিখাবো? আর বেশি লিখানোর দরকার নেই। স্যার ইউটিউব চ্যানেলটার নাম? ইউটিউব চ্যানেল নাম জানো না? তুমি গ্রুপে অ্যাড হচ্ছে, গ্রুপের নামই তো লেখা আছে, বলো বিএস নার্সিং। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নার্সিং বাংলা বাই বিএস একাডেমি। নার্সিং বাংলা বাই বিএস একাডেমি। নেক্সট চলো, এবার লিখো নেক্সট সবাই, যে এবার আমরা, আচ্ছা তোমাদের যুগ্ম প্রোটিন হয়ে গেল। এবার যে নর্মাল যেগুলো প্রোটিন আমরা পড়েছিলাম সেগুলোকে আমরা কি বলবো বলো? নর্মাল, সেগুলোকে কি বলবো আমরা? সরল প্রোটিন বলতে পারি তো?
সেটা লিখাই নি আমি। হ্যাঁ স্যার সব। তাহলে সেগুলো বলা হয় সরল প্রোটিন। তাহলে লিখে নাও সরল প্রোটিন জিনিসটা কি, এর আগে লিখে তোদের যদিও। যে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। দেখতে পারলেন আমাদের যুগ্ম প্রোটিন ছিল, সেখানে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সঙ্গে সেখানে আমাদের অন্যান্য অপ্রোটিন অংশ ছিল, লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, এগুলো ছিল। তো এখানে ওগুলো কিছু থাকবে না সরল প্রোটিনে, ঠিক আছে। এর উদাহরণ কি, সরল প্রোটিনের উদাহরণ লিখো। অ্যালবুমিন, গ্লোবিউলিন। নর্মাল যেগুলো প্রোটিন, অ্যালবুমিন, লিখে নাও। আচ্ছা, এই যে আমাদের প্রোটিনটা লিখেছিলাম মনে আছে, তন্তুময় প্রোটিন আর গ্লোবুলার প্রোটিন। তো এগুলো হচ্ছে আমাদের, সেগুলো সব সরল প্রোটিনের মধ্যেই পড়ে অলরেডি। নেক্সট লিখো। তাহলে আমাদের সরল প্রোটিন হলো, যুগ্ম প্রোটিন হলো। নেক্সট আর কি আছে বলো, আমাদের হচ্ছে লব্ধ প্রোটিন বা ডিরাইভড প্রোটিন, ঠিক আছে। লিখে নাও, লব্ধ প্রোটিন। লব্ধ, বা এটা অনেক কাজ লেখা থাকতে পারে আহৃত, আহৃত, আহৃত বা ডিরাইভড, ডিরাইভড। লিখে নাও সবাই। এদের কি বলা হয় বলো, এগুলো সাধারণত আমাদের প্রকৃতিতে পাওয়া যায় না, ঠিক আছে। লিখে নাও, লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে পাওয়া যায় না। লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে কোথায় পাওয়া যায়, সেটা কোথা থেকে তৈরি হয়, লিখে নাও। প্রোটিন অণুর আদ্র বিশ্লেষণের সময় এদের তৈরি হয়। তাহলে বড় বড় প্রোটিন যখন ভাঙে তখন এগুলো উৎপন্ন হয়। তাহলে প্রোটিন অণুর হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণের সময়, আদ্র বিশ্লেষণের সময় এদের উদ্ভব। তাহলে বুঝতে পারছো, কোন একটা জিনিস থেকে উদ্ভব হচ্ছে, সেই জন্য এটা বলছে লব্ধ, তাই না। বলছে এটাকে লব্ধ প্রোটিন, কোন কোন জিনিস থেকে পাচ্ছি আমরা। এর উদাহরণ কি হয়, উদাহরণ লিখে নাও, পেপটন। পেপটন। লিখে নাও। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যেটা হচ্ছে প্রোটিনের না একটা বিশেষ ধরনের গঠন দেখা যায়, সেটাকে বলা হয় জুইটার আয়ন গঠন। কি বলা হয় বলো, জুইটার আয়ন গঠন। তো জাস্ট একটু লিখে নাও, তোমরা একটা জাস্ট কোথাও কোথাও কোনো লিখে দিতে পারো, যে প্রোটিনের ক্ষেত্রে জুইটার আয়ন গঠন দেখা যায়। প্রোটিনের আয়নীয়, আয়নীয়, স্যার একটু নিচে করুন, লেখা হয়নি প্রথমে। তাড়াতাড়ি লিখো একটু, আমি তোমার সময় লিখছি, আমার লেখা হচ্ছে, তোমার লেখা হচ্ছে না। প্রোটিনের আয়নীয় গঠনকে, প্রোটিনের
আয়নীয় গঠনকে জুইটার আয়ন বলে। জুইটার কেউ জানো এই জুইটার আয়ন জিনিসটা কি? দেখো না তোমাদের স্যার। দেখিয়ে দিচ্ছি। কি বলো? নর্মাল অ্যামাইনো অ্যাসিড দেখো কেমন ছিল নর্মাল অ্যামাইনো অ্যাসিড? এরকম ছিল তো? মনে আছে সবার? বলো, তাই না? নর্মাল আমাদের অ্যামাইনো অ্যাসিডের গঠন। এবার এটাকে যদি আমরা একটা বুদ্ধি করে জিনিস করি, কি করি? এখানকার হাইড্রোজেনটাকে আমরা এখানে হাইড্রোজেন দিয়ে দিই, এই হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দিই, তাহলে বলো আয়নীয় হয়ে যাবে না ব্যাপারটা? তাহলে কি হয়ে যাবে? আর সি এইচ। তাহলে এখানে এখানে সি ডবল ও এইচ থেকে যদি এইচ চলে যায় তাহলে কি থাকবে? সি ও ও, মাথাতে কি হয়ে যাবে? একটা নেগেটিভ চার্জ, কোনো ওই জিনিস বেরিয়ে গেল ওখান থেকে, নেগেটিভ চার্জ। আর নিচে কি হবে বলো? আমাদের এন এইচ ফোর ছিল, একটা হাইড্রোজেন চলে এসেছে, তাহলে এনএইচ থ্রি। এর মাঝে কি হবে তাহলে বলো? প্লাস। তাহলে এই যে এই জিনিসটা গঠন হলো এটাকে বলা হয় জুইটার আয়ন। কি বলা হয়? জুইটার। এটা তোমাদের লেভেলে লাগে না, কারণ বলে দিলাম যদি পরীক্ষাতে চলে আসে। লিখে নাও সবাই। হয়েছে? নেক্সট লিখো সবাই, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব। লিখো, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব। তাহলে এখানে দুটো রোগের নাম পড়বো আমরা। প্রোটিনের, তাহলে অবভিয়াসলি আমরা জানি আমাদের বডিতে যদি প্রোটিন না থাকে তাহলে আমাদের বডিতে বিভিন্ন রকমের কাজ ইয়ে হবে। তাহলে প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব অনেক আছে, কারণ সেখান থেকে আমরা অনেকটা পরিমাণ শক্তি পাই, তাই না? মনে আছে কত ছিল? 5 থেকে 5.5, অনেক এগুলো ছিল বিভিন্ন রকমের আমাদের শক্তি মূল্য ছিল। আর যদি শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলো তাহলে কত ছিল? 4.1 টু 4.2। তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের বডিতে যত হরমোন আছে, যত উৎসেচক আছে, সবকিছু আমাদের কে কে গঠন করে? আমরা মনে লিখে দিয়েছিলাম অলরেডি অ্যামাইনো অ্যাসিডে, সব গঠন করে হচ্ছে প্রোটিন, তাই না? তো যত হরমোন, যত উৎসেচক আছে, সবকিছু আমাদের প্রোটিন গঠন করে। আমি আর লিখাচ্ছি না একই জিনিস বারবার। যত অ্যান্টিবডি আছে সবগুলো তো প্রোটিন, গ্লোবিউল গ্লোবিউল, তাই না? ইমিউনোগ্লোবিউলিন, তাহলে গ্লোবিউলিনটা তো নিজেই প্রোটিন, তাহলে ওটাও একটা আমাদের সবকিছু আমাদের গঠন করতে সাহায্য করছে, তাই না? তাহলে কি কি হচ্ছে আমাদের বলো? দেহ গঠন, আর কি? ক্ষয়পূরণ ও বৃদ্ধি, ক্ষয়পূরণ ও, আর কি বলো? উৎসেচক সংশ্লেষ, মনে আছে উৎসেচক লিখেছিলাম, অ্যামাইনো অ্যাসিড তো লিখেছিলাম, তো এখানে আবার লিখে নাও উৎসেচক। আর কি হয়? হরমোন, বেশিরভাগ হরমোন ছিল আমাদের, অনেক হরমোন প্রোটিন তৈরি হরমোন ছিল, ইনসুলিন তার উদাহরণ, তাই না? তাহলে কি উদাহরণ বলো? এইচটিএইচ, ইনসুলিন, এলডিএইচ, এগুলো সব হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন, প্রোটিন ধর্মী। স্যার প্রথমটা কি লিখলেন? এসটিএইচ, এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, ফুলফল। আর স্যার প্রথম পয়েন্টটা? দেহ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি, উৎসেচক, হরমোন। আমার কথাগুলো ভালো করে শোনো, তাহলে জিজ্ঞেস করতে হবে না। দেহ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি, উৎসেচক, হরমোন, ঠিক আছে? পাশাপাশি অ্যান্টিবডি গঠন, তাহলে আমাদের অনাক্রম্যতন্ত্র তো থাকছে, অ্যান্টিবডি গঠন, নেক্সট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনও কাজ করছে, তাই না? হিমোগ্লোবিন গঠন, তাহলে হিমোগ্লোবিন গঠন।
এই কি শক্তির উৎস। তাহলে আমরা পড়েছিলাম অলরেডি পুষ্টি চ্যাপ্টারে যে 1 গ্রাম প্রোটিন থেকে কত হচ্ছে, কত ছিল, কত শক্তি পাচ্ছিলাম? 1 কিলো ক্যালোরি। 4 পয়েন্ট কত, 1 ক্যালোরি। 4.1 4.2 যেটা লেখা থাকতে পারে, অনেক 4.2 অনেক লেখা থাকে। কিলো ক্যালোরি। এটা হচ্ছে আমাদের শক্তি বল। আর কি হয় বলো, প্রোটিনের অভাবে কি কি হয় লিখে নাও। প্রোটিনের অপুষ্টি, কোয়াশিওকর ও ম্যারাসমাস রোগ হয়। তাহলে লিখে নাও প্রোটিনের অপুষ্টি। তাহলে মেইনলি প্রোটিনের অপুষ্টির জন্য আমাদের 2 ধরনের রোগ হতে পারে, একটাকে বলা হয় কোয়াশিওকর, একটাকে বলা হয় ম্যারাসমাস, ঠিক আছে। তাহলে কোয়াশিওকর কাকে বলা হয়, কোয়াশিওকর একটা হচ্ছে আমাদের রোগ, একটা হচ্ছে ম্যারাসমাস রোগ। ম্যারাসমাস মানে হচ্ছে যেগুলো যেগুলো আমাদের একদম যে বাচ্চা এখনই জন্ম হলো ওদের হয়, আর কোয়াশিওকর মানে হচ্ছে যাদের একটু বড় হওয়ার পরে হয়, ঠিক আছে। তাহলে লিখে নাও এই দুটোকে, এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো, ইংরেজি বলে PEM। কি বলা হয়, PEM। এটার ফুল ফর্ম কি, প্রোটিন এনার্জি অপুষ্টির ইংরেজি কি, মাল নিউট্রিশন, মাল নিউট্রিশন, MAL। মনে থাকবে, এদের কি বলা হয়, প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন বা PEM। তো এর মধ্যে কি কি পড়ে, 2 রকম পড়ে, একটাকে বলা হয় কোয়াশিওকর, একটাকে বলে ম্যারাসমাস। ঠিক আছে, তাহলে এবার একটু আমরা এদের মধ্যে আসবো, প্রোটিন কোয়াশিওকর কেমন হয় আর ম্যারাসমাস কেমন হয়। তাহলে এটা ভাগ করে নাও, একদিকে লিখে হচ্ছে কোয়াশিওকর, ম্যারাসমাস। কোয়াশিওকর কাদের বয়স দেখা যায় লিখে নাও, 1 থেকে 5 বছর, 1 থেকে 5 বছরের শিশু, মানে জন্ম হওয়ার কিছু 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 সময় পরে, ঠিক আছে। আর ম্যারাথনস একদম জন্ম হয়ে হয়ে, তাহলে কত, 6 মাস থেকে কম বা 1 বছরের কম, ঠিক আছে। দেখে নাও 1 বছরের কম বয়সী শিশু। তাহলে প্রথম কথা তো সবাই বুঝতে পারছো, তাহলে বাচ্চা হয়ে যেটা হবে সেটা কি বলবো আমরা বলো, আমাদের ম্যারাসমাস। আর 1 থেকে 5 বছরের মধ্যে যেটা যেটা হবে সেটাকে বলবো আমরা কোয়াশিওকর, ঠিক আছে। নেক্সট, একটা হয় শুধু প্রোটিনের জন্য, একটা হয় প্রোটিন এবং ক্যালোরি দুটোর জন্য, ঠিক আছে। তো লিখে নাও, তো আমাদের প্রোটিনের জন্য যদি শুধু হয় তাহলে সেটা কি বলবো বলো, কোয়াশিওকর। লিখে নাও, প্রোটিনের অভাবে হয়। আর প্রোটিন আর ক্যালোরি যদি দুটোরই অভাব থাকে তাহলে সেটা কি বলবো বলো, সেটাকে বলবো আমরা ম্যারাসমাস। তাহলে বলো কোনটার ক্ষেত্রে বডি বেশি পাতলা হবে, কোয়াশিওকরই হবে না ম্যারাসমাসই হবে?
ভালো করে বুদ্ধি করে বলো। এটা ক্ষেত্রে প্রোটিনের অভাব দেখা যাচ্ছে শুধুমাত্র, আর ম্যারাস মাছের ক্ষেত্রে প্রোটিন ও ক্যালোরি দুটোরই অভাব দেখা যাচ্ছে, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি পাতলা হবে? প্যাঁচ বসে ম্যারাস মাছ। তাহলে ম্যারাস মাছের ক্ষেত্রে বডি একদম একদম পুরো কঙ্কালের মতো হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এর কয়েকটা লক্ষণ লিখে নাও একটু, জাস্ট, লাগে না তোমাদের যদিও এগুলো। এটার ক্ষেত্রে ইডিমা দেখা যায়, ঠিক আছে, মানে শরীর ফুলে যায়, পেট ফুলে যায়, এগুলো দেখা যায়, ঠিক আছে, লিখে নাও। ইডিমা বা শোথ। আর এর ক্ষেত্রে কি হয় বলো, একদম পাতলা হয়ে যায়, প্রোটিন ক্যালোরি দুটোর অভাবে ঘটছে, একদম পাতলা কঙ্কাল, তার সঙ্গে হাড় গুলো কমে যায়, ঠিক আছে, ঠিক আছে না। পেশি ধ্বংস হয়ে যায়, পেশি ধ্বংস হয়ে দেহকে কঙ্কালের মতো করে। ঠিক আছে, ব্যাস এটুকু মনে রাখো, তাহলে হবে, বেশি কিছু না। ব্যাস, তোমাদের প্রোটিন শেষ। স্যার ওটাই ইডিমা বা কি স্যার? শোধ, তাহলে বসতে হয় ওকার খ। ইডিমার বাংলায় শোধ। ইডিমা কথার মধ্যে বডিতে যদি তরল জমা হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ইডিমা, ঠিক আছে। নেক্সট লিখো হচ্ছে, ওই যে লিখা, নেক্সট লিখো, প্রোটিন শেষ। তাহলে এরপর নেক্সট কি হবে আমাদের বলো, লিপিড। হ্যাঁ, লিখো ফ্যাট বা লিপিড। লিখে নাও সবাই। তাহলে বলো লিপিডকে কত ভাগে ভাগ করা হয়? মেনলি লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়, কভাগে? 3 ভাগে। লিখে নাও, লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়। একটা বলে সরল লিপিড, যেরকম প্রোটিনকে ভাগ করা হয় 3 ভাগে, এরকম এটা তো 3 ভাগে, ঠিক আছে। যৌগিক লিপিড, আর ওটা ডিরাইভড লিপিড, মানে আহিত লিপিড বা লব্ধ লিপিড, লব্ধ বা আহিত লিপিড। আচ্ছা, লিপিড কথাটা কোথেকে এসছে? লিপিড কথাটা এসছে আমাদের লাইপোস থেকে, ঠিক আছে, তো লিখে নাও গ্রিক শব্দ লাইপোস থেকে, গ্রিক শব্দ লাইপোস থেকে। এবার বলো, লিপিড কি জলে জলে গুলবে বলো? লিপিড, না স্যার। তাহলে লিপিড জলে গুলবে না। তোমরা বাড়িতে দেখে তেল তেল যেগুলো বাড়িতে আছে সেগুলো কি জলে গুলে? জলে গুলে না। তাহলে লিপিড না, জলে গুলে না, তাহলে কিসে গুলে লিপিড? লিপিড গুলো হচ্ছে সাধারণ। জৈব কিসে বলে? ওটা বলো কি বলো বলো, জৈব দ্রাবকে। কোথায় বলো? জৈব দ্রাবক। লিখে নাও, তো লিখে নাও সবাই। লিপিড জলে অদ্রাব্য, লিপিড জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবক, জৈব দ্রাবক ব্র্যাকেটে, উদাহরণ জৈব দ্রাবকের
ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, বেনজিন, ক্লোরোফর্ম, দেন বেনজিন, ইথার, এগুলো সব হচ্ছে জৈব দ্রাবক। স্যার এই এই যে জৈব দ্রাবক আছে, এই সব জৈব দ্রাবকের মধ্যে দ্রাবক হচ্ছে আমাদের ফ্যাট, ঠিক আছে। লিপিড জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে নেক্সট লিখো রাসায়নিক গঠন। লিপিড দেখতে কেমন হবে? তাহলে যখন লিপিড পড়েছিলাম তখন আগে পড়েছিলাম মনে আছে, যে ফ্যাটি অ্যাসিড পড়েছিলাম আগে, তাহলে বলেছিলাম সেখানে যে লিপিড কি কি দিয়ে গঠিত? ফ্যাটি অ্যাসিড আর কি? গ্লিসারল। গ্লিসারল, ঠিক। তাহলে এবার আমরা দেখবো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থেকে কিভাবে আমাদের লিপিড তৈরি হচ্ছে, ওটা দেখবো। সবাই লিখো রাসায়নিক গঠন। লিখে নাও সবাই, লিপিড বা ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সমন্বয়ে গঠিত। কিভাবে গঠিত হচ্ছে লিখে দেখাচ্ছে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে আমাদের হচ্ছে ফ্যাট বা লিপিডটা গঠন করে, ঠিক আছে। এবার দেখো কিভাবে গঠিত হয়। তাহলে প্রথমে গ্লিসারল অণুকে দেখো, গ্লিসারল অণু দেখতে কেমন হয়? গ্লিসারল অণু হচ্ছে একটা অ্যালকোহল, ঠিক আছে। লাস্টে অল থাকলে সেটা কি বলে? অ্যালকোহল, তাই না? তো গ্লিসারল, অল আছে লাস্টে, সেটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। এবার দেখো গ্লিসারল দেখতে কেমন হয়? দেখতে হয় এরকম, CH2OH, মাঝখানে CHOH, নিচে আবার CH2OH। এটা হচ্ছে আমাদের গ্লিসারল অণু। তাহলে বলো গ্লিসারল অণুতে কটা কটা OH গ্রুপ থাকে? 3টি। ঠিক আছে, তাহলে বলো 3টা যদি OH থাকে তাহলে ফ্যাটি অ্যাসিড কেমন করে লিখে জানো? ফ্যাটি অ্যাসিড কেমন হয়? ফ্যাটি অ্যাসিড হচ্ছে R1COOH, এটাকে ফ্যাটি অ্যাসিড মনে আছে। ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে সাধারণ সংকেত R1COOH, যেরকম যেখানে অ্যামাইনো অ্যাসিডের কি সংকেত ছিল এরকম। এটা ছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংকেত, অ্যামাইনো অ্যাসিড সাধারণ সংকেত। সেরকম এটা হচ্ছে আমাদের কি বলো, আমাদের ফ্যাটি অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত R1COOH। এবার তোমরা বলো বা বুদ্ধি করে, মনে আছে সেখানে আমাদের জল বের করেছিলাম, তাহলে এখানে যদি এরকম জল বের করতে হয় তাহলে একটা গ্লিসারল অণুর সঙ্গে কটা ফ্যাটি অ্যাসিড লাগবে? তোমরা বুদ্ধি করে বলো তো একটু।
তিনটি স্যার। তিনটি, ঠিক। তাহলে তিনটে দেখো এখানে লাগবে জল বের করার জন্য। তাহলে তিন জায়গা থেকে তখন জল বের হবে, তাহলে ঠিক আছে। তাহলে কিভাবে বের করবো জল দেখো, দেখে নাও সবাই। তাহলে এটাকে আবার আমরা লিখছি, তাহলে CH2OH, CHOH, দেন আবার CH2OH, এটা হচ্ছে আমাদের গ্লিসারল, তাই না? এবার দেন লিখো এখানে আমাদের উল্টা করে লিখছি, লিখতে পারি তিনটা ফ্যাটি অ্যাসিড এরকম R1 R2 R3 দিয়ে, এই যে যেটা লিখেছিলাম পুরো এটাই লিখেছি, বুঝতে পারলে সবাই? R1COOH, সেরকম এরকম R2COOH, R3COOH, এরকম লিখতে পারি তিনটে ফ্যাটি অ্যাসিড, বলো। হ্যাঁ তাহলে এবার এরকম তিনটে বেঁচে যাবে। এবার দেখো এখান থেকে জল বের করবো, জল বের করলে জন্য কি করতে হবে বলো, এই এইচ আর এখানে OH, এই দুটোকে একসঙ্গে নিবো। সেম টু সেম কি করবো নিচেও বলো, এইচ আর OH, আরো কি এখানে কত লিখবো বলো, এইচ আর OH। তাহলে কি কি যুক্ত হলো বলো, এখানে হচ্ছে আমাদের যুক্ত হলো গ্লিসারল, আর এদিকে কি লিখবো, কত অণু গ্লিসারল বলো, 3 অণু। এক অণু গ্লিসারল, তো এক অণু ছিল না গ্লিসারল, এই যে এই গোটাটা গ্লিসারল ছিল, তো তাহলে এটাতে এক অণুই নিয়েছি, তাই না? আর এইখানে কত লিখবো বলো, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কি লিখবো, 3 তিন কি লিখবো বলো তিন অণুতে, এবার হচ্ছে তিন অণু ফ্যাটি অ্যাসিড। তাহলে এবার বলো এখান থেকে আমরা কি বের করবো বলো, এখান থেকে আমরা যদি অ্যারো দিই তাহলে কি লিখবো, -3H2 লিখতে পারি, বলো সবাই। তিন অণু জল বেরোচ্ছে না এখানে, এই যে এইখান থেকে কত অণু বেরোচ্ছে উপর থেকে, এখান থেকে এক অণু জল, এই যে এইচ আর OH যুক্ত করলে কত হয়, H2O হয় তো। আবার এখানেও কত, এইচ আর OH যুক্ত করলে H2O, আর এখানেও এইচ আর OH যুক্ত করলে H2O। তাহলে আমাদের তিন অণু জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সেটা আমরা লিখতে পারি -3H2, -3H2। এবার কি করবো বলো, এবার এবার জয়েন্ট জয়েন করে দেবো, তো করবো না? তাহলে উপরে কি জয়েন করলে কি হবে, শুধুমাত্র মাঝখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে CH2 তার সঙ্গে কি লাগিয়ে দিব ডাইরেক্ট, বলো সবাই, ও OC R1 বলতে পারি, দেন মধ্যখানে কত হবে CH, দেন আবার OC R2, দেন নিচে কি হবে CH2 OC R3, আর তার সঙ্গে কি উৎপন্ন হবে বলো, জল। ঠিক আছে, তাহলে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড দেখেন এখানে যুক্ত হয়, তাহলে এখান থেকে যেটা যুক্ত হলো, এই যে এই জিনিসটা যেটা তৈরি হলো এটা, তাহলে এটা কি বলবো আমরা বলো সবাই, ট্রাইগ্লিসারাইড। কি বলবো বলো, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড। কেন বলছি, কারণ তিনটা এখানে ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল থেকে তৈরি হলো, সেটা বলছি আমরা ট্রাইগ্লিসারাইড ফ্যাট। কি এটা ফ্যাট তো, কারণ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়েছিল, ফ্যাট তৈরি হয়েছিল, তাহলে এটাকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড ফ্যাট, ট্রাইগ্লিসারাইড ফ্যাট। বলো কারো কোনো বুঝতে অসুবিধা, ট্রাইগ্লিসারাইড ফ্যাট কিভাবে তৈরি হলো, আর একবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে দেবো, অলরেডি তো বলে দিয়েছে গো। দেখো এখানে হচ্ছে গ্লিসারল অণু ছিল, এটা এইটা হচ্ছে গ্লিসারল অণু, এই যে এটা যেটা বাঁ দিকে কালো অক্ষরে লেখা আছে CH2OH, CHOH আর CH2OH, এটা হচ্ছে আমাদের গ্লিসারল অণু।
গোটাটাকে গ্লিসারল বলা হয়, ঠিক আছে। তো এই গ্লিসারল গুলোতে দেখতে পাচ্ছি আমরা তিনটা আমাদের ওএইচ বন্ড আছে, দেখতে পাচ্ছ তো, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই তিনটা ওএইচ বন্ডের সঙ্গে কি বিক্রিয়া করবে বলো, তিনটা ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে ফ্যাটি অ্যাসিডকে কিভাবে লিখা হয় বলো বলো বলো, আর সি ডবল ওএইচ, এইভাবে ফ্যাটি অ্যাসিড লেখা হয়। সেরকম এখানে সি ডবল ওএইচ, এইটাকে আমরা এই দিয়ে করে দিলাম, আরটাকে এই দিয়ে করে দিলাম। তাহলে কি হবে এখানে, এইচ ও ও সি আর ওয়ান, এটা হলো একটা, তাই না? এটা একটা ফ্যাটি অ্যাসিড হলো। সেম টু সেম এখানে কি হবে, এইচ ও ও সি আর টু, আরেকটা ফ্যাটি অ্যাসিড। সেম টু সেম এখানে আরেকটা এইচ ও ও সি আর। তাহলে এখানে তিনটা গ্লিসারলের তিনটা ওএইচ গ্রুপের পাশাপাশি তিনটা ফ্যাটি অ্যাসিড চলে এলো। তাহলে কি হবে বলো, মাঝখান থেকে এইখানকার ওএইচ আর এখানকার এইচ, এই দুটো মিলে কি তৈরি করবে, জল তৈরি করবে। সেম টু সেম এখানকার এইচ আর এখানকার এইচ মিলে কি, ওএইচ মিলে তৈরি করবে জল, আবার এইচ আর ওএইচ মিলে জল তৈরি করবে। তাহলে কত অণু জল বেরিয়ে যাবে এখান থেকে, মাঝখান থেকে 3 অণু জল বেরিয়ে যাবে। এখান থেকে এক অণু বেরোলো, এখান থেকে এক অণু বেরোলো, এখান থেকে এক অণু বেরোলো, তো 3 অণু বেরিয়ে গেল। এবার কি হবে, জাস্ট যুক্ত হয়ে যাবে অণুগুলো। তাহলে উপরে থেকে যুক্ত হলে কি হবে, CH2, উপরে হয়ে যাবে এইটা, OH বেরিয়ে গেল এখান থেকে, এখান থেকে H বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, এইটুকু পড়ে থাকলো, হ্যাঁ। তাহলে ও ও সি আর ওয়ান, আবার নিচে কি হবে, CH, আবার এখান থেকে OH বেরিয়ে গেল, এখান থেকে H বেরিয়ে গেল, সেম টু সেম এখানে কি বেরিয়ে থাকলো, ও ও সি আর টু, নিচেও সেম, তো CH2 ও ও সি আর থ্রি। তাহলে এই যে এই জিনিসটা তৈরি হলো যেটাকে, এটাকে বলছি আমরা কি বলো, এটাকে বলছি ট্রাইগ্লিসারাল। ট্রাইগ্লিসারাল, বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জাস্ট জল বের করেছিলাম, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রেও জল বের করতে হয়, এখানেও জল বের করতে হয়, ঠিক আছে? হলো সবাই, এটা গেল ট্রাইগ্লিসারাইড। বলো, এই অবধি কারোর বুঝতে কোনো অসুবিধা? না স্যার। বাকিরা কেউ যদি কোথাও একটা পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, তাহলে বলে দাও যেটা বুঝতে পারিনি স্যার, ঠিক আছে। নেক্সট চলো তাহলে, তাহলে এরপরে যাবো। এরপরে আমরা আমরা দেখে নিলাম যে লিপিড কিভাবে তৈরি হয়, মানে ফ্যাট কিভাবে তৈরি হয় আমরা সেটা দেখলাম। এরপর নেক্সট আমরা জানবো যে কি কি ভাগ করা হয় ফ্যাটকে, ঠিক আছে। তো লিখো, আচ্ছা এটা যে আমাদের ফ্যাটি অ্যাসিডের যেটা ফ্যাটটা তৈরি হলো, এটা কি বলা হয় বলো, কেমিস্ট্রি ভাষাতে যখন অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়া হয়, কেমিস্ট্রি ভাষাতে অ্যালকোহল প্লাস অ্যাসিড এর বিক্রিয়াকে কি বলা হয় বলো, এটা বিক্রিয়া করে তৈরি করে কি বলো, এস্টার। কি তৈরি করে, এস্টার। কেমিস্ট্রি অ্যালকোহল এবং অ্যাসিড বিক্রিয়া করে সেটাকে বলা হয় এস্টার বলা হয়। তাহলে বলতে পারি এইখানে যেটা তৈরি হলো সেটাও একটা এস্টার, কারণ এখানেও কি বিক্রিয়া করেছিল, গ্লিসারল। তাহলে গ্লিসারলটা কি ছিল, অ্যালকোহল বলতে পারি গ্লিসারলকে, হ্যাঁ। কারণ সেখানে ওএইচ গ্রুপ আছে তো অতগুলো, অ্যালকোহল হয়ে গেল। আর তার সঙ্গে কি উৎপন্ন হয়েছে, আমাদের অ্যাসিড। তাহলে অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করে যেটা তৈরি হলো আমাদের ট্রাইগ্লিসারাইড, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এস্টার বলতে পারি, বলতে পারি। তাহলে এখানে লিখে নাও সবাই একটু, যে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল অ্যাসিড এস্টারকে ফ্যাট বলে। যদি কি বলে ফ্যাটের সংজ্ঞা দাও, ফ্যাট বা লিপিডের সংজ্ঞা দাও, তো কি বলবে, ফ্যাটি অ্যাসিডের, এটা কেমিস্ট্রির সংজ্ঞা, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল স্টারকে, কারণ ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কি যুক্ত হয়েছে, গ্লিসারল, আর যেটা বিক্রিয়া হচ্ছে সেটা কি, এস্টার বিক্রিয়া। তাহলে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টারকে কি বলে বলো, হ্যাঁ বলো, বলো। বুঝতে পেরেছো আমার কথাটা সবাই? সেই জন্য আমরা এটাকে ফ্যাট বলছি। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে গ্লিসারল কটা ওএইচ গ্রুপ থাকে, কি বলবে? তিন। তিনটে। আচ্ছা এবার বলো, যদি তিনটে ফ্যাটি অ্যাসিড না যুক্ত হয়, একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হতো, আমার কথা বুঝতে পারলাম, গ্লিসারলের সঙ্গে প্লাস একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, মানে কিরকম হতো ছবিতে, ছবিতে যদি তোমাদের বোঝায়, মানে কি বলো,
তখন তিনটা ওয়েজ গ্রুপের সঙ্গে বিক্রিয়া হতো না একটাই ওয়েজ গ্রুপের সঙ্গে বিক্রিয়া হতো? একটা। তাহলে নিশ্চয় যেহেতু একটাই আমাদের অ্যাসিড আছে তো নিশ্চয়ই একটা সঙ্গে বিক্রিয়া হবে। তাহলে গ্লিসারল তো এরকম থাকবে যেরকম ছিল, আর তার সঙ্গে বিক্রিয়া কার হবে বলো? একটা অ্যাসিডে। তাহলে HOO CR1, তাহলে বিক্রিয়া যে কোনো একটা অ্যাসিডের সঙ্গে হবে। তাহলে এখানে একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয়, জল বেরিয়ে যাবে, দিয়ে যেটা তৈরি হবে সেটা কি বলবো বলো? একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হলে যদি তিনটে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয় তাহলে সেটা ট্রাইগ্লিসারাইড বলছিলাম। একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হলে তাহলে সেটা কি বলবো আমরা বলো? বলতে পারি বলো? মনোগ্লিসারাইড বলতে পারি? হ্যাঁ স্যার কারণ একটা আমাদের এখানে কারণ কি, এখানে একটা গ্লিসারল অণুর সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হচ্ছে, একটা অ্যাসিড বিক্রিয়া হচ্ছে, তাহলে সেটা কি বলবো বলো? মনোগ্লিসারাইড। মনে রাখবে সবাই। তো সেরকম এক গ্লিসারলের সঙ্গে যদি দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তাহলে সেটা কি বলবো? ডাইগ্লিসারাইড। ডাইগ্লিসারাইড। তাহলে ওটা লিখে নাও। ডাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড তো অলরেডি আমরা দেখে নিয়েছি, তাই না? একটা গ্লিসারলের সঙ্গে ওখানে কটা হবে বলো? তিনটা। দেখে নিচ্ছি অলরেডি। বলো কারো কোনো বুঝতে অসুবিধা? বলো 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 বলো। ক্লিয়ার? নেক্সট লিখো। নেক্সট লিখো লিপিডের ভূমিকা। তার আগে কোলেস্টেরল লিখে নাও একটু। কোলেস্টেরল নিয়ে একটু তোমাদের জানতে হবে। হেডিং দাও কোলেস্টেরল। স্যার একটু নিচে নামান। তাড়াতাড়ি লিখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে নেক্সট লিখো হচ্ছে কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল আমরা কি জানি? হোয়াট ইজ কোলেস্টেরল? তাহলে কোলেস্টেরল হচ্ছে আমাদের রক্তে বলো কি বলছো? রক্তের ফ্যাটকে কোলেস্টেরল বলে। হ্যাঁ, রক্তে শুধু একটা ফ্যাট থাকে না, অনেক ফ্যাট থাকে। তো লিখো, আমি যেটা বলছি সেটা শুরু আগে, যে রক্তে উপস্থিত একটা হচ্ছে স্টেরল। স্টেরল হচ্ছে একটা ফ্যাটেরই একটা ধর্ম, মানে ফ্যাটেরই একটা রূপভেদ হচ্ছে স্টেরল, ঠিক আছে? সেই একটা স্টেরলের উদাহরণ হচ্ছে একটা কোলেস্টেরল, ঠিক আছে? লিখে নাও রক্তে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেরল। গুরুত্বপূর্ণ স্টেরল। এর মান কত হয় স্বাভাবিক রক্তে? লিখে নাও প্রতি প্রতি 100 ml রক্তে, 100 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ, কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 150 থেকে 200 মিলিগ্রাম। 200 না, 250 লিখো, ঠিক আছে? 150 থেকে 250 মিলিগ্রাম। এটা হচ্ছে আমাদের কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ। এর 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 বেড়ে যদি বেড়ে যায় তাহলে বলবো যে লোকটার কোলেস্টেরল হয়ে গেছে। ওকে, নেক্সট লিখো লিপিডের ভূমিকা। লিপিডের ভূমিকা
তাহলে বলো মেইনলি আমাদের চর্বিদের মধ্যে চর্বি যেগুলো থাকে আমাদের বডিতে সেগুলো হচ্ছে লিপিড জমা থাকে, তাই না? তাহলে শক্তির উৎস হিসেবে কাজ করে। যদি কোনো আমাদের বডিতে যদি খাবার ঢুকছে না তাহলে কি হচ্ছে, আমাদের সেই শক্তি চর্বি থেকে আমাদের শক্তি উৎপন্ন করতে পারে, তাহলে কেন শক্তির উৎস হিসাবে, শক্তির উৎস হিসাবে। তাহলে 1 গ্রাম লিপিড থেকে কতটা পরিমাণ পাচ্ছিলাম, ফ্যাট থেকে আমাদের 9.3 মোটামুটি। এটা গেল ফার্স্ট। আচ্ছা, ত্বকের নিচে ফ্যাট থাকে তো, মনে আছে? ত্বকের নিচে, হ্যাঁ তাহলে এটা কি কাজে লাগে আমাদের শরীরে, যে আমাদের যে তাপ আছে সেটাকে বাইরের পরিবেশে চলে যেতে বাধা দেয়। তাহলে ত্বকের নিচে উপস্থিত ফ্যাট, ত্বকের নিচে উপস্থিত ফ্যাট কি করে বলো, দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে, দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে। আর কি হয় বলো, দ্রাবক ফ্যাট তো গুলতে সাহায্য করে না। ভিটামিন যখন পড়াবো নেক্সট, তখন দেখবে যে অনেকগুলো ভিটামিন আছে যেগুলো জলে গুলে, আবার অনেকগুলো ভিটামিন আছে যেগুলো ফ্যাটে গুলে বা লিপিডে গুলে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের ভিটামিনের দ্রাবক হিসাবে, লিখো দ্রাবক হিসাবে কাজ করে। এর উদাহরণ কি? ADE তাহলে মনে রাখবে সবাই, ADE কে ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়, লিখো ভিটামিন এ ডি ই কে। পরীক্ষায় মনে রাখবে কি হবে, অ্যাডেক, মনে রাখবে অ্যাডেক, ঠিক আছে? ADE কে একসঙ্গে উচ্চারণ করলে কি হবে, অ্যাডেক। তাহলে অ্যাডেক ভিটামিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্যাটে দ্রব্য। তাহলে ভিটামিন ADE কে ফ্যাটে, মনে দেখা যায়। হয়েছে। নেক্সট, বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনও সাহায্য করে, তাই না? তাহলে কেন বিভিন্ন সাহায্য করে, উদাহরণ আমাদের যে স্ট্রোজেন কোলেস্টেরল, আর পুরুষদের টেস্টোস্টেরন। বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি, তোমাকে বলতে হবে না। কোলেস্টেরল থেকে, কোলেস্টেরল থেকে কোলেস্টেরল যে আমরা লিপিড পড়লাম, সেই কোলেস্টেরল থেকে আমাদের ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন উৎপন্ন হয়। লিখে নাও, ইস্ট্রোজেন, 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 টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, ভিটামিন ডি উৎপন্ন, তাহলে এগুলো থেকে এগুলো উৎপন্ন হচ্ছে কোলেস্টেরল থেকে। কারণ বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের হরমোন এগুলো সৃষ্টিতে সাহায্য করছে।
চলো সহজে লিখা। আজকে নেক্সট হচ্ছে লাস্ট নিউক্লিক অ্যাসিড। ভিটামিনটা নেক্সট দিন শেষ করবো। ভিটামিনটা কালকের ক্লাস ভিটামিনের উপর হবে, মানে নেক্সট দিন যেটা হবে। লিখো নিউক্লিক অ্যাসিড। লিখে দাও নিউক্লিক অ্যাসিড। বলো ফ্যাট বুঝতে কারো কোনো অসুবিধা? না স্যার। স্যার বলো। বলো তো নেক্সট লিখ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা তো অলরেডি পড়েছি আমরা 1000 বার, সবাই জানি, আর বলার দরকার নেই। তাও বলে দিচ্ছি আমি আর একবার। তাহলে মেনলি কি কি দিয়ে গঠিত বলো নিউক্লিক অ্যাসিড? ডিএনএ আর আরএনএ। এরা মেনলি কি হয় বলো? এরা হচ্ছে আমাদের ডিএনএ ও আরএনএ। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর কি কাজ বলো এদের? চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এরা, তাই না? জেনেটিক ম্যাটেরিয়াল কাজ করে। লিখে নাও চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। হয়ে গেল। আর কি হয়? ডিএনএ কোথায় থাকে তাহলে? নিউক্লিয়াস ছিল, মনে আছে নিউক্লিয়াস? মনে আছে? এই আগের চ্যাপ্টারে পড়ালাম। নিউক্লিয়াসের কটা অংশ ছিল? 4টা অংশ ছিল, মনে আছে? নিউক্লিয় পর্দা, আর কি ছিল? নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, আর মাঝখানে কি ছিল? নিউক্লিয় জালকের মধ্যে ক্রোমাটিন তন্তু ছিল। প্লাজমা। হ্যাঁ, নিউক্লিয় হ্যাঁ। প্লাজমা। আমাদের যে নিউক্লিয় জালক ছিল সেটা কি দিয়ে গঠিত ছিল? ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত ছিল, তো মনে আছে? সেই ক্রোমাটিন তন্তুর মধ্যে কি ছিল মনে আছে? ডিএনএ ছিল। ডিএনএ কোথায় থাকে? ক্রোমাটিন তন্তুর মধ্যে। তো লিখে নাও প্রাণী ও উদ্ভিদ কোষের, প্রাণী ও উদ্ভিদ কোষের ক্রোমাটিন তন্তুর মধ্যে, ক্রোমাটিন তন্তুর মধ্যে কি বলছো বলো? ক্রোমাটিন তন্তুর মধ্যে শুনতে পাচ্ছি না তোমার কথা। প্রাণী ও উদ্ভিদ কোষে ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ থাকে। ঠিক আছে, মনে থাকবে। ডিএনএ কোথায় থাকে? ক্রোমাটিন তন্তুর মধ্যে। আর আরএনএ কোথায় থাকে বলো? আরএনএ কোথায় ছিল? অনেক জায়গাতে তো আরএনএ ছিল। তাহলে মেনলি কোথায় থাকে বলো? সাইটোপ্লাজমে থাকে। তো লিখে নাও নিউক্লিয়াসেও থাকে, তাই না? তো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে আরএনএ থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে আর ডিএনএ কোন কোন অঙ্গাণুর মধ্যে ছিল মনে আছে নিউক্লিয়াস ছাড়া? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। গলগি বডিতে ছিল? ভালো করে মনে করে দেখো তো। আমার মনে পড়ছে না। না। স্যার আগে রাইবোজোমে
ডিএনএ, কিন্তু গলগি বডিতে তো থাকে স্যার। প্লাস্টিডে ছিল, প্লাস্টিড হ্যাঁ হ্যাঁ স্যার, প্লাস্টিড। প্লাস্টিডের ডিএনএ ছিল, তাই না? তাহলে প্লাস্টিড হবে। আর কি ছিল বলো? মাইটোকন্ড্রিয়াতে ছিল। মাইটোকন্ড্রিয়াতে ছিল তো দ্বি একক পর্দা বিশিষ্ট ছিল, তার মাঝখানে আমাদের ছিল হচ্ছে ডিএনএ ছিল, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়া হলো, প্লাস্টিড হলো, তাই না? আর কোথায় ছিল আমাদের? আরএনএ কোথায় ছিল? আরএনএ রাইবোসোম ছিল, মনে আছে? এমআরএনএ ছিল যুক্ত আরএনএ আমাদের এর সঙ্গে, রাইবোসোমের সঙ্গে, মনে আছে? স্যার তাহলে সেখানে আমাদের এমআরএনএ ছিল। তো এখানে আরএনএ বলছি না, আমি ডিএনএ এর কথা বলছি। ডিএনএ কথা ছিল আমাদের, ডিএনএ ছিল হচ্ছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এগুলো জায়গাতে। তো লিখে নাও সবাই। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণুতে থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে আরএনএ থাকে। আর ডিএনএ কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া এগুলো আরএনএ থাকে। আর ডিএনএ কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড প্লাস্টিড ইত্যাদিতেও DNA বলো, মনে থাকবে? ঠিক আছে সবাই। আচ্ছা, অলরেডি আমি ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, ডিএনএ এর গঠন এগুলো সব পড়িয়ে দিয়েছি আমি অলরেডি। আবার পড়াতে হবে? তো যারা যারা না স্যার। তাহলে যারা পড়েছে তাদের আমি ছোট্ট করে বলে দিচ্ছি। তাও আজকে এমনিতে এটা করাবো লাস্ট, তো আমি হালকা করে ছোট করে বলে দিচ্ছি। সবাই লিখে নাও একটু। তাহলে স্যার দেখো, কোনটা বলুন? দেখো আমি বলে দিচ্ছি, যেটা বলে দিচ্ছি। হেডিং এখানে লিখো, পয়েন্ট লিখো, রাসায়নিক গঠন, নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন। তাহলে দেখো, আমাদের ডিএনএ এবং আরএনএ সবগুলোই কিছু কিছু জিনিস দিয়ে তৈরি। তো প্রথমে ডিএনএ টা দেখছি। তাহলে ডিএনএ লিখো, উপরে হেডিং দেখো, ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে যারা আমার ক্লাস আগে পড়েছে তারা বলতে পারবে ভালো। বলেছিলাম তিনটে জিনিস দিয়ে গঠিত। হ্যাঁ স্যার, নাইট্রোজেন বেস, ফসফরাস, ফসফরাস। একটা ছিল হচ্ছে পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা, ফসফরাস আর একটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, নাইট্রোজেন। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ বা ফসফেট। ঠিক আছে? এখানে পেন্টোজ শর্করা, যেটা ডিএনএ এর ক্ষেত্রে যেটা পেন্টোজ শর্করা থাকে সেটা কি বলবো আমরা, বলো? ডিঅক্সিরাইবোশর্করা। ডিঅক্সিরাইবোস। ডিএনএ এর ক্ষেত্রে যেগুলো নাইট্রোজেন বেস থাকবে সেগুলো কি কি বলো? পিউরিন, পিরিমিড। পিউরিন, পিরিমিডিন, ঠিক। পিউরিন আর পিরিমিডিন। পিউরিন কি কি হবে ডিএনএ এর ক্ষেত্রে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন কি হবে? সাইটোসিন আর থাইমিন। থাইমিন। ঠিক আছে? এটা গেল আমাদের ডিএনএ মেন ছক, যে এটা হচ্ছে এই এই জিনিস দিয়ে ডিএনএ গঠিত। যারা জানে না ফুল ফর্ম তাদের জন্য পাশে লিখে দিচ্ছি। এ ফর হচ্ছে অ্যাডেনিন, এগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? জি মানে হচ্ছে গুয়ানিন, সি মানে সাইটোসিন, আর টি মানে থাইমিন। ঠিক আছে?
এবার তোমরা বলো, এটাও আমি আগে বলেছিলাম, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড মনে আছে সবার? নিউক্লিওসাইড কি ছিল? বলো বলো। নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস, একে একে একসঙ্গে আমরা বলতে পারি নিউক্লিওসাইড। বলো, এটা ছিল আমাদের নিউক্লিওসাইড। আর আমাদের নিউক্লিওটাইড মানে কি, এর সঙ্গে কি যুক্ত করতে হবে? তাহলে বেশি থাকলো ফসফেটটা, তাহলে এর সঙ্গে যদি আমাদের ফসফেট যুক্ত করি তাহলে এটাকে সাইড বলবো না, সেটাকে বলবো আমরা নিউক্লিওটাইড। এভাবে পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস আর কি ফসফেট। বলো, মনে থাকবে সবার? এটা হলো আমাদের নিউক্লিওসাইড এবং নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিওটাইডকে তো আমরা বলতে পারি নিউক্লিওটাইড প্লাস ফসফেট, মানে নিউক্লিওসাইড সাইড প্লাস ফসফেট। দেখো তো, হ্যাঁ, কারণ বলেছিলাম এইটুকু আর এইটুকু একসঙ্গে কি বলছিলাম আমরা এখনই, নিউক্লিওসাইড, তাই না? তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেট এটাও বলা যেতে পারে, তাই না? তাহলে সেরকম যেরকম নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড লিখলাম, আমরা সেরকম আরএনএ ক্ষেত্রে লিখতে পারি। আচ্ছা, এরকম নাম দেওয়া হয়, ঠিক আছে? এই যে আমাদের নিউক্লিওসাইড গুলো, তখন অ্যাডেনিনের সঙ্গে যখন অ্যাডেনিন যদি নিউক্লিওসাইড থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে নাম কি হয়? লিখে নাও, শর্করা প্লাস অ্যাডেনিন, এটা নাম তখন চেঞ্জ হয়ে যায়, তখন কি বলে সেটাকে বলে? এটা হয়ে যাবে অ্যাডিনোসিন। কি বলে? তাহলে অ্যাডিনোসিন যদি কোথাও লেখা থাকে তাহলে কি বুঝবে বলো? শুধু নাইট্রোজেন বেস আছে, না তার সঙ্গে শর্করাও যুক্ত আছে? তার সঙ্গে পেন্টোজ শর্করাও যুক্ত আছে, ঠিক আছে? মানে অ্যাডিনোসিনটাকে আমরা কি বলবো বলো? নিউক্লিওসাইড বলবো না নিউক্লিওটাইড বলবো? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। কারণ এখনই বললাম তো, এই যে পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা আমাদের নিউক্লিওসাইড বলছি। তাহলে এখানে শর্করা মানে পেন্টোজ শর্করা হলো, আর অ্যাডেনিন মানে কি বলো? এটা এটা কি জিনিস? নাইট্রোজেন বেস তো। তাহলে নাইট্রোজেন বেস সঙ্গে শর্করা যুক্ত হলে সেটাকে আমরা কি বলছিলাম বলো? নিউক্লিওসাইড। তাহলে এই যে এই অ্যাডিনিনের সঙ্গে যখন শর্করা যুক্ত হবে, যে নিউক্লিওসাইডটা তৈরি হবে সেটাকে বলা হয় অ্যাডিনোসিন। কি বলা হয়? অ্যাডিনোসিন। তাহলে সেম টু সেম যদি পরের গুলো লিখি, শর্করার সঙ্গে আমাদের গুয়ানিন যদি যুক্ত হয় তাহলে সেটা কি বলবো বলো? নিজে নিজে বলো। অ্যাডেনিন থেকে যদি অ্যাডিনোসিন হয় তাহলে এটা কি হবে? গুয়ানোসিন বলতে পারি? গুয়ানোসিন। এটাও নিউক্লিওসাইড। সেম টু সেম শর্করার সঙ্গে যদি আমাদের সাইটোসিন যদি যুক্ত হয় তাহলে বলো স্যার, এটা তো বুঝতে পারছি না, এটা কি হবে? তাহলে কি হবে? এটা কি বলে? সাইটোসিন তো প্রথম দিকে আছে, বলো তাহলে কি হবে? এটাকে বলা হয় সাইটিডিন। কি বলে? সাইটিডিন। আর একটা কি আছে আমাদের শর্করার সঙ্গে থাইমিন, তো যেহেতু মিন আগে থেকে লেগে আছে তো এটাকে বলা হয় থাইমিন থেকে থাইমিডিন। তাহলে এগুলো যেগুলো ডান দিকে যেগুলো সব লিখলাম এগুলো কি বলো? এগুলো সব হচ্ছে নিউক্লিক অ্যাসিড, মনে থাকবে নিউক্লিওসাইড এগুলো সব।
ঠিক আছে, সবগুলো হচ্ছে নিউক্লিওসাইড। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। বলো 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 বলো, লাস্ট আর লিখাবো আজকে। আচ্ছা, এবার এটা যদি শর্করা হয়, এবার এর সঙ্গে যদি ফসফেট যুক্ত হয়, তাহলে আরো নাম চেঞ্জ হয়ে যাবে না? বলো হ্যাঁ। বলো বলো, হবে তো? তাহলে সেটাকে কি বলবো? সেটাকে ফসফেট যুক্ত হলে নিউক্লিওটাইড। আমি তো কপি করে দেবো, তোমার লিখতে হবে। তাহলে এটাকে কি বলবো বলো? তাহলে এর সঙ্গে যদি আমরা ফসফেটটাও যুক্ত করে দিই, শর্করা প্লাস অ্যাডেনিন আর তার সঙ্গে ফসফেট যুক্ত করি, তাহলে সেটা কি তৈরি হবে এখন? নিউক্লিওসাইড হবে না নিউক্লিওটাইড হবে? নিউক্লিওটাইড হবে। তাহলে নিউক্লিওটাইড। তাহলে এই যে এখানে যে নিউক্লিওটাইড তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো বলো? অ্যাডেনাইলিক অ্যাসিড। কি বলবো? অ্যাডেনাইলিক অ্যাসিড। তাহলে অ্যাডেনাইলিক, তাহলে তোমাকে যদি বলে অ্যাডিনোসিন কি, তাহলে কি বলবো বলো? নিউক্লিয়, কি বললাম এখনই? অ্যাডিনোসিনটা এই যে অ্যাডিনোসিনটা কি? নিউক্লিওসাইড। আর তোমাকে যদি বলে অ্যাডিনাইলিক অ্যাসিড, তাহলে সেটা কি বলবো আমরা? নিউক্লিওটাইড। তাহলে এগুলো হয়ে যাবে নিউক্লিওটাইড। বোঝা গেছে? সেম টু সেম বন্ডের সঙ্গে সঙ্গে ফসফেট যুক্ত যদি হয়, তাহলে কি বলবো সেটাকে? বলো আবার নিউক্লিওটাইড তৈরি হবে, তাহলে এটার একটা নাম আছে নিশ্চয়ই। নামটাকে বলা হয় গুয়ানাইলিক অ্যাসিড। গুয়ানাইলিক অ্যাসিড, ঠিক আছে। এটার সঙ্গে যদি ফসফেট যুক্ত হয়, তাহলে কি বলবো সেটাকে? সাইটোসিন সঙ্গে ফসফেট যুক্ত, তাহলে সেটা কি বলা হয় বলো? সাইটিডাইলিক অ্যাসিড। তাহলে ওটা ছিল সাইটিডিন, তাহলে এটা হয়ে যাবে সাইটিডাইলিক অ্যাসিড। সাইটি, আর থায়ামিনের সঙ্গে যদি ফসফেট যুক্ত হয়, তাহলে কি বলবো? এটাও কি তৈরি হয় বলো? আমাদের নিউক্লিওটাইড। এটা কি বলা হয় বলো? থাইমিডাইলিক অ্যাসিড। থাইমি, এগুলো তোমাদের লাগে না যদিও, তো আমি লিখে দিলাম যদি পরীক্ষাতে চলে আসে। আজকের মতো এখানে থাকবে। লিখে নাও সবাই। নেক্সট দিন আমরা ডিএনএ এর গঠন দেখে দেবো একটু। ডিএনএ গঠন দেখার পরে ভিটামিন, তাহলে চ্যাপ্টার শেষ। ডিএনএ, আরএনএ আর ভিটামিন, নেক্সট দিন হবে ডিএনএ, আরএনএ, ভিটামিন। ডিএনএ অলমোস্ট অনেকটা পার্ট কমপ্লিট হয়ে গেল, আরএনএ আর ভিটামিন যাবো নেক্সট দিন। লিখে হলো সবাই? লিখে নাও। তাহলে এই ডান দিকে যেগুলো লিখে আছে এগুলো সব কি বলো? ডান দিকে যেগুলো লিখে আছে এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। চলো, আজকের মতো এখানে থাকতে হলে। বলো, আজকে কারো কোনো বুঝতে অসুবিধা?